সবার সাথে মিশার, সবাইকে বুঝার, স্টাডি করার। এ না হলে যারা জনগণের নেতৃত্ব দিবেন তারা মানুষকে সম্মান করতে পারবেন না, ভালোবাসতে পারবেন না। মানুষকে ফিল করতে হবে, অনুধাবন করতে হবে। আজকের সমাজে এটা যেন আরো অনেক বেশি প্রয়োজন হয়ে পড়েছে। আমরা তাকে দেখেছি যখন কেন্দ্রীয় শীর্ষ কমিটির বৈঠকে বসেছেন, এপেক্স বোর্ডের বৈঠকে, কোনো কোনো ইস্যুতে অনেকে হয়তোবা ইমোশনাল হয়ে গেছে। তিনি একদম শান্ত সৌম্য অবস্থায়, চরম ক্রিটিক্যাল অবস্থায় তার মতামত তিনি ব্যক্ত করতেন। তিনি কখনো পরিবেশ দ্বারা প্রভাবিত হতেন না। জেলে 1 বছরের মতো একসাথেই ছিলাম। আমি শুনতাম যে তিনি বাইরে মানুষের সমস্যা সমাধানে ব্যস্ত থাকতেন। জেলে গিয়েও দেখি যে সিনিয়র লিডারদের মধ্যে বিভিন্ন দলের বিভিন্ন পর্বের একটু তো ভুল বুঝাবুঝি হইতেই পারে একসাথে দীর্ঘদিন থাকলে, সবাই তারই সালিশ মানত। তো মনে হলো যে তার এই সালিশানা ইনশাআল্লাহ দুনিয়া ছাড়া পর্যন্ত তাকে করতে হবে, এবং সে গুরুদায়িত্ব তিনি পালন করেছে। আরেকজন লোক একই ফেব্রিকেটেড মামলায়, তাকেও জেলে রাখা হয়েছিল, তখনও বিচার শেষ হয়নি। তিনিও বয়স্ক, তবে উনার মতো এত না। উনি যুবকের মতো মৌলানার খেদমত করতে চাইতেন, আর মৌলানা এসে এসে বলতেন আমিও যুবক, আমার খেদমত আমাকে করতে দাও। সে বলতো যে মুরব্বীদের খেদমত করা এটা তো মা বাবা আমাদেরকে শিখিয়েছেন, আপনি কেন বঞ্চিত করবেন? তখন তিনি ভাগ করে দিতেন যে এটা তুমি করবা আর এটা আমি করব, ঠিক আছে, তোমার ওইটাতে বঞ্চিত করব। যখন উভয়েরই ফার্সিক্যাল ট্রায়ালে মিসক্যারিয়েজ অফ জাস্টিস হয়ে গেল, তখন ওই লোকটি বলল যে মৌলানার সাথে আমাকে থাকতে দিন। জেল কর্তৃপক্ষ বলল যে উনার মর্যাদাবোধের কারণে উনাকে আমরা একা রাখতে চাচ্ছি। তখন এই লোকটি বলল যে ঠিক আছে, তাইলে উনার মতামত নিয়ে আমাকে দেন, উনি যদি না চান আমি যাব না, আর উনি চাইলে আমাকে তার সাথেই থাকতে দেন। তো জেল কর্তৃপক্ষ যখন মৌলানার মতামত চেয়েছে, তখন তিনি বলেছেন হ্যাঁ, সে আমার ছোট ভাইয়ের মতো, আমার সাথে থাকলে আমি খুশি হব। ওনার সাথে দিয়ে দিয়েছে। আমি এর মাঝে মুক্তি পেয়েছি। আবার তৎকালীন যিনি একক হর্তাকর্তা ছিলেন, যার অঙ্গুলি হেলনে সব কিছু এই দেশে হবে বলে অনেকে মনে করত, তার বদান্যতায় আবার গেলাম 5 বছর পরে, গিয়ে ওনাকে পেলাম। তো তখন ওনারা কন্ডেম সেলে একটা সুনির্দিষ্ট সময়ের জন্য তাদেরকে পায়চারি করার সুযোগ দেওয়া হতো বাইরে। আগের থেকেই একটু যোগাযোগ করে উনি গেইটে আসলেন, কথা বললাম, সেই তার ছোট ভাইকে সাথে নিয়ে আসলেন। দুইজনের মধ্যে কোনো ভাবলেশ চিন্তা কিছুই আমি দেখলাম না, বিশেষ করে ওনার মধ্যে প্রশান্ত চিত্ত, কালবে সালিম। তার যে একটা ফাঁসির রায় হয়ে আছে, তিনি যে কন্ডেম সেলে আছেন, এই ব্যাপারে তার কোনো পরোয়া নেই। জেলে প্রত্যেকটি মানুষ তাকে সম্মান করত, ভালোবাসত, আর শুধু আফসোস করতো যে এমন মানুষকেও জেলে থাকতে হচ্ছে জীবনের এই পর্বে। এখানে শিমুল বিশ্বাস বলছিলেন, যারা তাকে অপদস্থ করতে চেয়েছিলেন, আল্লাহ কোটি মানুষের অন্তরে তাকে সম্মানিত হিসাবে স্থাপন করে দিয়েছেন। তারাই বরঞ্চ আজকে তাদের নিজের কর্মের পরিণতি ভোগ করছেন। জীবনে উনি যা কিছু করেছে তা মানুষের জন্য করেছে, দিনের জন্য করেছে, সমাজের জন্য করেছে। পরিবার পরিজনের জন্য কিছুই রেখে যায়নি, রেখে গেছে আদর্শ, যে আদর্শ চিরজাগরুক থাক। তার আদর্শ অনুসরণ করা আমাদের পাথেয় হোক। যারা লোভ, অহংকার, হিংসায় নিমজ্জিত, মৌলানা আব্দুস সোবহান তাদের জন্য একটি অনুকরণের দৃষ্টান্ত। এত নমনীয়, এত উদার, এত মানবতাবাদী মানুষ
এই নরপিচাসরা তাকেও যুদ্ধাপরাধী সাজিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা নাটক সাজিয়ে দিনের পর দিন কারাগারে তাকে মানবতার জীবনযাপন করতে বাধ্য করেছে, সুচিকিৎসা থেকে তাকে বঞ্চিত করেছে। একাধিক মামলা এদের বিরুদ্ধে করা যাবে এবং করতে হবে। আমি মনে করি শহীদ পরিবারের পক্ষ থেকে করতে হবে, সংগঠনের পক্ষ থেকে করতে হবে, সাধারণ নাগরিকদের পক্ষ থেকে করতে হবে। এই খুনের 1 নম্বর আসামি হবে শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার সদস্য এবং সেই সময় এগুলোর সাথে যারা জড়িত ছিল। এগুলোর আলাদা তদন্ত কমিশন হওয়া দরকার। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন করে এই বাংলাদেশকে দুর্বল করার জন্য প্রথম আঘাত ছিল এটাই। এইটা যদি চিহ্নিত না হয়, ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে দূর হবে না।